শিক্ষার্থী, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় উচ্চ মাধ্যমিক দর্শন নিরপেক্ষ ন্যায় অনুমান। তো এইখান থেকে যুক্তির বহির্ভূত বিচারে যে 4+4 = 8 নম্বর থাকে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। একটা মাত্র বাক্যের সাহায্যে কিভাবে যুক্তির বহির্ভূত বিচার করতে হয় সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, এখানে লিখে রেখেছি আমি যে লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না। তো লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না, যদি এইরকম ধরনের কোনো বাক্য থাকে, মাত্র একটি বাক্য, তাহলে সেই একটি বাক্যকে কিভাবে, একটি বাক্য সাহায্যে কিভাবে তুমি যুক্তির বহির্ভূত বিচার করবে বা তোমরা করবে দেখে নাও। তো এইরকম ধরনের আমরা লিখে নিব কত, 1, 2, 3। কৌশলটা আমি বলে দিচ্ছি, 13, 12 আর 23। তো স্টেপ আমরা কি করব, স্টেপ 1 আমি এটা আলোচনার সুবিধার্থে লিখছি, স্টেপ 1, 2, 3, 4 তোমাদের না লিখলেও চলবে। তো প্রথমে লিখবো যুক্তিটির তর্কবিদ্যা সম্মত রূপ। যুক্তিটির তর্কবিদ্যা সম্মত রূপ, যুক্তিটির তর্কবিদ্যা সম্মত রূপ। তারপরে আমরা এখানে সিদ্ধান্ত চিহ্ন দিয়ে দিব। তো প্রথমে দেখো 13 আছে, মানে লোকটি হাঁটতে পারে না। লোকটি হাঁটতে পারে না কি বচন হবে, মানে বাক্যের উদ্দেশ্য পদ যদি বিশেষ্য কিংবা সর্বনাম হয় এবং তার সঙ্গে যদি নামার্থক চিহ্ন থাকে, তাহলে বাক্যটিকে সামান্য নামার্থক বচনে অর্থাৎ ই বচনে রূপান্তরিত করতে হয়, এটা তোমরা জানো। তাহলে লোকটি হাঁটতে পারে না, তাহলে লোকটি নয় হাঁটতে সক্ষম, লোকটি নয় হাঁটতে সক্ষম, এই বচন। এটাকে আমরা এস করে দিলাম, এটাকে পি করে দিলাম, কারণ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হচ্ছে পক্ষপদ আর সিদ্ধান্তের বিধেয় পদ হচ্ছে সাধ্যপদ, তোমরা জানো সবাই। তারপরে করবো 12, 1 আর 2, লোকটি এত দুর্বল। আবার সেই একই রুলস হবে যে বাক্যের উদ্দেশ্য পদ যদি বিশেষ্য কিংবা সর্বনাম হয় এবং তার সঙ্গে যদি নামার্থক চিহ্ন না থাকে, তাহলে বাক্যটিকে কি করতে হয়, সামান্য সহার্থক বচনে অর্থাৎ এই বচনে রূপান্তরিত করতে হয়। তাহলে এটা এই বচন হবে, লোকটি এত দুর্বল। লোকটি হয় দুর্বল লোক, আর লোকটি হয় দুর্বল ব্যক্তি। লোকটি হয় দুর্বল ব্যক্তি, এই বচন। তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে 23, তাহলে 2 আর 3, 23। দুর্বল হাঁটতে পারে না, তাহলে কোন দুর্বল ব্যক্তি হাঁটতে পারে না। এটা কি করে বুঝবে দুর্বল না হাঁটতে পারে না, দুর্বল ব্যক্তি হাঁটতে পারে না। আবার যদি রুলস তুমি দেখো এরকমই দেখবে যে বাক্যের উদ্দেশ্য পদ যদি বিশেষ্য কিংবা সর্বনাম হয় এবং তার সঙ্গে যদি নামার্থক চিহ্ন থাকে, তাহলে বাক্যটিকে সামান্য নামার্থক বচন অর্থাৎ ই বচনে করতে হবে। তাহলে এটা ই বচনই হবে দুর্বল ব্যক্তি। ব্যক্তিটা কি রকম, দুর্বল। তাহলে দুর্বল ব্যক্তি না হাঁটতে সক্ষম, ই বচন। এখানে অবশ্যই পরিমাণ দিতে হবে, কোন দুর্বল ব্যক্তি নয় হাঁটতে সক্ষম, এই বচন। আচ্ছা, যেহেতু ছোট বোর্ড, আমি এই বোর্ডেই তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি মুছে দেওয়ার পরে। তাহলে এইটা আমি লিখে নিলাম স্টেপ 1-এ। এবার স্টেপ 2 আমি কি করব দেখো, স্টেপ 2-তে আমরা করব এটাকে, দেখে নাও একটু। এবার আমরা স্টেপ 2 করব। স্টেপ 2-তে আমরা কি করব, যুক্তিটির আকার, যুক্তিটির আকার হয়ে গেল। এখানে সিদ্ধান্ত চিহ্ন দিয়ে দিব, আমরা দিয়ে দিলাম S 9P, তাহলে S 9P ই। তারপরে S লোকটি যদি হয়, তাহলে এখানে লোকটি S, P হাঁটতে সক্ষম, P হাঁটতে সক্ষম, P যেটা পড়ে থাকলো সেইটা হচ্ছে হেতুপদ। যদি না জানো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আমি তোমাদেরকে মাস্টার ম্যাডাম তৈরি করে দেবো, অসুবিধার কিছু নেই। যুক্তির বহির্ভূত বিচারে বিশেষ করে তোমরা দেখো ভালো করে ভিডিওটি। তারপরে কি আছে, লোকটি হয় দুর্বল ব্যক্তি, তাহলে এস হয় এম, এস হয় এম এ। তারপরে কি আছে আমাদের, কোন দিব দুর্বল, এম 9P, এম 9P কি হয়ে গেল। এটা হচ্ছে যুক্তির আকার।
এবার আমরা কি করব, স্টেপ 3 করব। আমি এইদিকে লিখছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। স্টেপ 3 দিয়ে আমরা কি করব, সংস্থান করব। এখন যদি তোমরা সংস্থান কাকে বলে না জানো, তাহলে অবশ্যই তোমাদেরকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। সংস্থানে আমরা 3খানা দাগ টেনে দেবো প্রথমে, তারপরে যা আছে দেখে দেখে লিখবো, এস পি, তারপরে এস এম, তারপরে কি আছে এম আর পি, যুক্ত করবো। এবার দেখো সংস্থান পেয়ে গেছি। এটা কোন সংস্থান? 4টা সংস্থানের মধ্যে একটা সংস্থান এটা হচ্ছে তোমার প্রথম সংস্থান। এবার আমরা বিচার করব, মানে স্টেপ 4 আমি চলে যাব। স্টেপ 4 লিখবো কি, ব্যাখ্যা ও বিচার লিখবো। এই পয়েন্টটা, এই 4টা স্টেপের মাধ্যমে একটা যুক্তির বহির্ভূত বিচার খুব সহজভাবে করা যায়। স্টেপ 1, 2, 3, 4 কেন করছি আমি? যাতে তোমাদের ভুলটা না হয়, এই জন্য আমি করে দিচ্ছি। ওটা পরীক্ষাতে না লিখলেও তোমাদের হবে, লিখলেও কোনো অসুবিধা নাই। এবার ব্যাখ্যা বিচারে যাওয়ার আগে তোমাকে কিন্তু এটা বিচার করে নিতে হবে। আর এই বিচার করতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিরপেক্ষ ন্যায়ের 10টি নিয়ম, 10টি দোষ, 19টি শুদ্ধ মূর্তি আর 4টি সংস্থান ভালোভাবে জানতে হবে। আর যদি না জানো তাহলে কিন্তু সম্ভব নয়। কাজে ওগুলো তোমরা আগে দেখে নিও, তারপরে দেখবো অনেক কিছু সহজ মনে হবে। দর্শনে 100তে 100 পাওয়ার জন্য হয়তো খুব হলে একটি নোট তোমাদেরকে মুখস্থ করতে হবে, মানে মিলের যে পদ্ধতি ওইখানে। বাকি সব লজিকের মধ্যে দিয়ে তুমি বেরিয়ে যাবে, সময় কম লাগবে, প্লাস রেজাল্টও ভালো হবে, নম্বর ক্যারি করতে পারবে ভালো। আর নোট মুখস্থ করে তুমি হয়তো লিখবে, কিন্তু সব টিচার তো তোমাকে এভাবে নম্বর নাও দিতে পারে, তার পছন্দ মতো যদি উত্তর না হয় তোমাকে দিবে না, এটা তোমার কিছু করার নেই। কিন্তু লজিক করলে তুমি পাবে, এইটুকুন। ব্যাখ্যা বিচারে যাওয়ার আগে দেখো বিচারটা কিভাবে করতে হয়। আমাকে ফলো করো, আমার চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করে নাও, একে অপরের মাঝে শেয়ার করে দাও। এবার বিচার যখন করব তখন দেখো প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্য, এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, আর এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। মানে কোনো দুর্বল ব্যক্তি নয় হাঁটতে সক্ষম, এটা প্রধান, আর লোকটি হয় দুর্বল ব্যক্তি, এটা হচ্ছে অপ্রধান। এখন প্রধান আশ্রয় বাক্য কাকে বলে, অপ্রধান আশ্রয় বাক্য কাকে বলে, এগুলো তোমাদেরকে জানতে হবে। না জানা থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আমি সব জানিয়ে দেবো তোমাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে। তোমাদেরকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে হবে, বাস আর কিছু করতে হবে না। তো এই যে দুর্বল ব্যক্তি হচ্ছে এম, মানে হেতুপদ, দুর্বল ব্যক্তি হেতুপদ। তো নিয়মে বলছে যে প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্যে অবস্থিত হেতুপদকে কম করে হলেও একবার ব্যাপ্য হতে হবে। মানে প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদকে অন্তত একবারও ব্যাপ্য হতে হবে। দেখে নিব আমরা, ই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, এ বচনের বিধেয় পদ অব্যাপ্য। তাহলে অসুবিধা নাই, একবার ব্যাপ্য হয়ে গেছে। এখন ব্যাপ্যতার ছক যদি না জানো তাহলে ওটা জানতে হবে। তারপরে কি আশ্রয় বাক্যের যে পদ ব্যাপ্য হয়নি সিদ্ধান্ত সহিত ব্যাপ্য হতে পারে না। আমরা দেখবো যে হেতুপদ এখানে কি আছে, হেতুপদ তো নয়, এটা পি, মানে সাধ্যপদ। সাধ্যপদ হচ্ছে তোমার হাঁটতে সক্ষম। আমরা জানি ই বচনের উভয় পদই ব্যাপ্য। এখন ই বচনের উভয় পদই কেন ব্যাপ্য সেটাও আমি আলোচনা করেছি। তো এই যে বিধেয় পদ ব্যাপ্য হচ্ছে এখানে, আবার ই বচনের সিদ্ধান্ত ই বচন হওয়ায় এটাও বিধেয় স্থানে আছে, সেজন্য এটাও ব্যাপ্য। কারণ ই বচনের উভয় পদই ব্যাপ্য, মানে ই বচনের উভয় পদই ব্যাপ্য। তাহলে আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য হয়নি সিদ্ধান্ত ব্যাপ্য হতে পারে না, এটা কিন্তু লঙ্ঘন করছে না। কারণ আশ্রয় বাক্য এটা এখানে ব্যাপ্য হয়েছে, এখানেও ব্যাপ্য হয়েছে। আমি এখানে বলে রাখি, যদি আশ্রয় বাক্যে হাঁটতে সক্ষম ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় কোনো কারণে, তাহলে কিন্তু দোষ হবে। এবার যে পদ ব্যাপ্য হবে না সেই পদের দোষ হবে। তো এইখানে আমরা দেখে নিলাম পি ব্যাপ্য হচ্ছে, মানে সাধ্যপদ ব্যাপ্য হয়ে যাচ্ছে, অসুবিধা নাই। তাহলে সাধ্য দোষ হলো না, হেতু দোষ হলো না। আর একটা পদ আছে, সেটা কি
লোকটি, লোকটি হচ্ছে তোমার পক্ষপদ, পক্ষপদ এখানেও ব্যাপ্য আবার এখানেও ব্যাপ্য, অর্থাৎ অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকার জন্য ব্যাপ্য হয়ে যাচ্ছে, আবার বিবচনের উদ্দেশ্য স্থানে থাকার জন্য ব্যাপ্য হয়ে যাচ্ছে লোকটি অর্থাৎ পক্ষপদ। তাহলে পক্ষপদ দুটি আশ্রয় বাক্যে ব্যাপ্য হচ্ছে, হেতুপদ ব্যাপ্য হয়ে গেছে আর আমাদের সাধ্যপদ ব্যাপ্য হয়ে গেছে, কাজে কোনো দোষ নাই। তাহলে যেহেতু কোনো দোষ নাই, সুতরাং এটা কি হবে, দেখতে হবে আমাদেরকে সংস্থানে গিয়ে। এটা কোন সংস্থান? প্রথম সংস্থান। তাহলে প্রথম সংস্থানে আমরা লক্ষ্য করব, প্রথমে আছে আমাদের ই, ই এ ই, এইটা আছে। তাহলে আমরা কোথায় পাবো? প্রথম সংস্থানে যদি শুদ্ধ মূর্তিগুলো আমরা লিখি, তাহলে দেখবে বারবারা সিলারেন্ট ডারিয়াই ফেরিও, বারবারা সিলারেন্ট ডারিয়াই ফেরিও, বারবারা সিলারেন্ট ডারিয়াই ফেরিও, সিলারেন্ট। সিলারেন্ট এই স্পেলিংটা তোমরা পাবে, CELARENT, সিলারেন্ট। বারবারা সিলারেন্ট ডারিয়াই ফেরিও, যারা শুদ্ধ মূর্তিগুলো মুখস্থ করনি তারা অবশ্যই করে নিও, যদি না করো তাহলে কিন্তু সমস্যা। তাহলে সিলারেন্ট হবে, আমরা জেনে গেলাম যেহেতু কোনো দোষ নাই, সুতরাং এটা সিলারেন্ট হচ্ছে, কারণ ই এ ই আছে। একটা রুলসে দেখবা আছেও, তোমরা যদি দেখো ভালো করে, যে দুটি আশ্রয় বাক্যের মধ্যে যদি একটি নমার্থক বচন হয়, তাহলে সিদ্ধান্ত অবশ্যই নমার্থক বচন হবে। দেখো দুটি আশ্রয় বাক্যের মধ্যে একটা নমার্থক, সিদ্ধান্ত নমার্থক হয়ে গেছে। এখন এই রকম ধরনের যদি তোমার বাক্য থাকে, মানে লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না, মানে জাস্ট একটা বাক্য দিয়ে, রাম এত দুর্বল যে হাঁটতে পারে না, অঙ্কটি এত কঠিন যে সমাধান করা যায় না, নদীটি এত খরস্রোতযুক্ত যে তাতে স্নান করা যায় না, সে এত ভালো যে কাজ করতে পারে না, ইত্যাদি ইত্যাদি, সংবাদটি এত শুভ যে সত্য হতে পারে না, এই ধরনের যাবতীয় বাক্য মাত্র একটি। আর এই একটি বাক্যকে, একটি বাক্য থেকে কিভাবে যুক্তির বহির্ভূত বিচার খুব সহজেই করা যায়, এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে। তো ব্যাখ্যা বিচারে কি লিখবো? ব্যাখ্যা বিচারে লিখবো, যেহেতু আমার বোর্ডে জায়গা নেই তাই আমি এটা লিখতে পারছি না, আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। উপরিউক্ত যুক্তিটি একটি অমিশ্র নিরপেক্ষ ন্যায়ানুমান, পূর্ণচ্ছেদ। যুক্তিটি বৈধ, পূর্ণচ্ছেদ। কেননা এই যুক্তিটির ক্ষেত্রে এই যুক্তিটি বৈধ হয়েছে, কেননা এটি প্রথম সংস্থানে একটি শুদ্ধ মূর্তি যার নাম হলো সিলারেন্ট। এটুকু লিখলেই হবে। আমি আবারও রিপিট করে দিচ্ছি, উপরিউক্ত যুক্তিটি একটি অমিশ্র নিরপেক্ষ ন্যায়ানুমান, যুক্তিটি বৈধ, এটি প্রথম সংস্থানের একটি শুদ্ধ মূর্তি যার নাম হলো সিলারেন্ট। বাস এই পর্যন্ত লিখলেই তোমাদের 4-এ 4। তাহলে স্টেপ 1, 2, 3, 4 একটি বাক্যের সাহায্যে কিভাবে যুক্তির বহির্ভূত বিচার করতে হয় আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তোমরা কি করবে? তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর শেয়ার, লাইক এবং কমেন্ট তোমাদের আমি চাই। তোমাদের জন্য অনেক পরিশ্রম করে আমি ভিডিওগুলো তৈরি করছি, তোমাদের থেকে কিন্তু আমি লাইক, শেয়ার এবং কমেন্ট আশা করছি। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, তোমাদের পরীক্ষা ভালো হোক এবং নিরপেক্ষ ন্যায়ানুমান বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই তোমরা আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকছে, সেইখানে কন্ট্যাক্ট করো, আমি বলে দেবো, অসুবিধার কিছু নেই। শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করুক, এটা আমি মনে প্রাণে চেয়েছি, এখনো চাইছি, ভবিষ্যতেও চাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।